তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি বারোজ মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এটা হচ্ছে কি আমাদের ফেভারিট অ্যাক্টর মোহনলালের 24 সালের শেষ মুভি। সো এই জন্য বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 400 বছর আগের কোনো একটা শহর থেকে। আমরা দেখতে পারি কোনো একটা বিল্ডিং এর বেসমেন্টে একটা গুপ্তধন ছিল। আসলে এই গুপ্তধনের মধ্যে অনেক কিছু ছিল, যেমন স্বর্ণ, অলংকার, চাঁদনি, রূপা, সবকিছু দিয়ে এই জায়গাটা ভরা ছিল। তবে তখনই আমরা দেখতে পারি বিল্ডিং এর একটা দেয়ালে একটু নড়াচড়া হয়, আর একটু পরেই সেই দেয়ালটা ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের আবর্জনার মধ্য থেকে বেরিয়ে আসে একটা আত্মা। আসলে এই আত্মাটার নাম ছিল বারোজ, আর সে ছিল এই গুপ্তধনের রক্ষক। এখন এখানে বারোজের আসার পরপরই আরও একটা জিনিস সামনে চলে আসে, যেটার নাম ছিল উদু। আসলে উদু কি জিনিস সেটা আমরা বুঝতেই পারছি না। এটা কি আসলে ইঁদুর না তেলাপোকা না অন্য কিছু, সেটা আমরা না জানলেও উদু এটা খুব ভালো করেই জানে যে বারোজ আসলে কি। আসলে বারোজ এই ব্যাপারটা জানতো না যে সে একটা আত্মা, সে যে কয়েক হাজার বছর আগে মারা গিয়েছে এই ব্যাপারটাও সে জানতো না। তবে কয়েক হাজার বছর ধরে সে এই গুপ্তধনের রক্ষক, এই ব্যাপারটা সে খুব ভালো করেই জানে। হয়তোবা আপনার মনে একটা কোয়েশ্চেন চলেই এসেছে যে বারোজের আত্মাকে এখানে বন্দিটা করলো কে। আসলে সেই ব্যাপারটা আমরা একটু সামনেই জানবো। আর এখন আমরা দেখতে পারি উদু তাকে বলে যে তুমি মহারাজ কামাকার খুবই প্রিয় একজন সৈন্য ছিলে, তাছাড়া তার সবচেয়ে প্রিয় লোকও ছিলে। এই জন্য মহারাজ তোমাকে সবসময় তার সঙ্গেই রাখতো। তবে আজ থেকে কয়েক হাজার বছর আগে তোমাকে পর্তুগিজরা ভারতে নিয়ে এসেছিল, আর তখন থেকে তুমি রাজার পূর্ণ সেবা করা শুরু করে দিয়েছিলে। আর রাজাও তোমার উপরে খুশি হয়ে রাজার শেষ সময়ে তোমাকে এই গুপ্তধনের রক্ষক বানিয়ে দিয়েছিল। আর তখন থেকেই তোমার আত্মা এখানে বন্দী হয়ে গেছে, আর তুমি এই গুপ্তধনের রক্ষা করে চলেছ। আসলে মহারাজকে কোনো একটা কারণে তার পুরো বংশ নিয়ে অন্য কোনো জায়গায় শিফট হতে হয়েছিল। তবে যাওয়ার আগে এই গুপ্তধনকে রক্ষা করার জন্য মহারাজ আর তার পরিবার বারোজের আত্মাকে অনেকগুলো তান্ত্রিক মান্ত্রিকের সাহায্যে এখানে বন্দী করে দিয়েছিল, যেই জন্যই বারোজ কয়েক হাজার বছর ধরে এই জায়গাটা রক্ষা করে আসছে। তাছাড়া যদি সে মুক্তি চায় তাহলে এই গুপ্তধনটা মহারাজের কোনো বংশধরকেই তাকে দিতে হবে। যদি সে এমনটা করতে পারে তাহলেই সে মুক্ত হয়ে যাবে। তবে তখনই আমরা দেখতে পারি এখানে কিছু ডাকাত এই গুপ্তধনটা লুট করার জন্য চলে আসে, আর বারোসও দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে সমস্ত ব্যাপারগুলো দেখছিল। তবে তখন উদু তাকে মনে করিয়ে দেয় যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, তোমাকে তো এই গুপ্তধনটা রক্ষা করতে হবে। এটা শোনার পরেই বারোজ গিয়ে তাদের উপরে আক্রমণ করা শুরু করে, আর এক এক করে তাদের সবাইকে পেটানো শুরু করে। তবে যেহেতু বারোজ ছিল একটা আত্মা, এই জন্য এখানের কেউই তাকে দেখতে পারছিল না। আর তারাও এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তাদের উপরে কোনো আত্মা আক্রমণ করেছে, এই জন্য তারা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা দেখতে পারি বারোজও তাদেরকে মারার জন্য তাদেরকে ফলো করা শুরু করে। তবে যখনই তারা দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর বারোজও দরজার একেবারে কাছে চলে আসে, তখনই তার পায়ে একটা বেরি চলে আসে, আর তার জন্য এই গুপ্তধনের দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে বারোজ এই দরজার বাইরে কোনোভাবেই যেতে পারবে না, এবার সে যতই ট্রাই করুক না কেন। আর আমরা তো ভালো করেই জানি এই সমস্ত ব্যাপারটা হচ্ছে একটা অভিশাপের জন্য, যেই জন্য তাকে এখানে বন্দি করা হয়েছে। আর এই অভিশাপ থেকে সে তখনই মুক্তি পাবে যখন সে দা গামার কোনো বংশধরকে এই পুরো গুপ্তধনটা দিয়ে দিবে। আর এগুলো শোনার পরে বারোজের মনটা খুবই খারাপ হয়ে যায়, আর সে বসে বসে চিন্তা করা শুরু করে যে কি একটা জীবন পেলাম, মৃত্যুর পরেও শান্তি নেই, মানে মৃত্যুর পরেও ফ্রি হতে পারছে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি সুজান নামের একটা মহিলাকে, যে কিনা এয়ারপোর্টে এসেছিল কাউকে রিসিভ করার জন্য। তবে তখনই তার দেখা হয়ে যায় তার ছোটবেলার বন্ধু সুব্রমণিয়ামের সাথে। আসলে সুব্রমণিয়াম হচ্ছে একজন পুলিশ অফিসার, এই জন্য সে তার সঙ্গে কথাবার্তা বলে একটু সময় পার করার ট্রাই করে। তবে যখন তারা দুজন কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছিল, তখনই সুজান দেখতে পারে তার পরিচিত একটা লোককে, যার নাম হচ্ছে গিয়ে রঘু, যেও কিনা কোনো একটা কাজে এয়ারপোর্টে এসেছিল। আর তখন সুজান সুব্রমণিয়ামের সাথে রঘুকে পরিচয় করিয়ে দেয়, আর সুব্রমণিয়ামকে রঘুর বংশ সম্পর্কেও বলে। সে বলে যে তারা হচ্ছে গিয়ে সেই বংশ যারা কিনা মহারাজা দা গামার গুপ্তধনকে পাহারা দিত। আর এটা শোনার পরে সুব্রমণিয়াম বলে যে আমি কোনো একটা জায়গা থেকে তো এটা শুনেছি যে দা গামার রাজার গুপ্তধন থেকে কেউ কিছু একটা একদিন চুরি করতে গিয়েছিল। তবে যখন সে ধরা পড়ে গিয়েছিল তখন রাজা তাকে পানিশমেন্ট হিসেবে সেই জায়গারই রক্ষক বানিয়ে দিয়েছিল, মানে সে হচ্ছে গিয়ে একজন চোর। আর এটা শোনার পরে রঘু মাথা গরম করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আসলে সেই চুরির ঘটনাটা এতটাই ফেমাস হয়ে গিয়েছিল যে এরপর থেকে রঘুর যত বংশধর ছিল তাদের সবাইকেই সবাই চোর বলে সম্বোধন করত। তো এর একটু পরে আমরা দেখতে পারি রন নামের একটা লোক তার পার্সোনাল হেলিকপ্টার নিয়ে চলে আসে, যাকে পিক করার জন্য সুজান এখানে এসেছিল। আর তার সঙ্গে তার মেয়ে লিসাও এসেছে। আসলে লিসা হচ্ছে গিয়ে খুবই দুষ্ট একটা মেয়ে, যাকে কিনা কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। আর তাকে ইন্ডিয়াতে আনাও হয়েছে এই জন্য কারণ সে বিদেশে যে জায়গায় লেখাপড়া করতো সেখানের প্রিন্সিপাল এবং বাকি টিচারদেরকে সে বিরক্ত করে দিয়েছিল। এই জন্য বাধ্য হয়ে প্রিন্সিপাল তাকে সেখান থেকে টিসি দিয়ে দিয়েছিল, যেই জন্যই তাকে ইন্ডিয়াতে আনা হয়েছে নতুন কোনো স্কুলে ভর্তি করানোর জন্য। আর তাছাড়া আমরা জানতে পারি রনও একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ইন্ডিয়াতে এসেছে। আসলে দা গামার গুপ্তধনের যেই বিল্ডিংটা ছিল সেটা আজকে অকশনে বিক্রি হবে, এই জন্য সেই অকশনে পার্টিসিপেট করার জন্যই রন ইন্ডিয়াতে এসেছে।
কারণ রন চায় দা গামার সেই পুরো বিল্ডিংটাকে গুড়িয়ে দিয়ে একটা নতুন ক্যাসিনো বানাতে। আর এর একটু পরে আমরা দেখতে পারি যখন লিসা হেলিকপ্টার থেকে নামে আর তার পা গোয়ার মাটিতে পড়ে, তখনই বারোস কিছু একটা ফিল করতে পারে। আর তারা দুজনেই এই ব্যাপারটা বুঝে যায় যে আসলে দা গামার বংশধর এখানে চলে এসেছে। আর যেই কাজটা করার জন্য তাদেরকে এত বছর বেসমেন্টে আটকে রাখা হয়েছে, সেই কাজটা করার সময় এখন চলে এসেছে। এদিকে রন আর লিসা গাড়ি নিয়ে চলে আসে সোজা সেই জায়গাতে যেই জায়গায় আজকে সেই মহলের জন্য অকশন করা হবে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গেই তারা দেখতে পারে এখানে লোকালরা এটা নিয়ে প্রোটেস্ট করা শুরু করে দিয়েছে, কারণ তারা কোনোভাবেই চায় না যে রাজার এই মহলটাকে ভেঙে ফেলা হোক। তাছাড়া তারা এইটা তো আরও চায় না যে এই মহলটা ভেঙে সেখানে একটা ক্যাসিনো বানানো হোক, যাতে করে এখানের মানুষজন পুরো ধ্বংস হয়ে যায়। এই জন্য এখানে সবাই প্রোটেস্ট করছিল। আর যখন রনের গাড়িটা এখানে আসে, তখন তারা সবাই রনের গাড়ির সামনে এসে কোনোভাবেই তাকে সামনে যেতে দিতে চাইছিল না, মানে তাকে বাধা দেওয়ার ট্রাই করছিল। আর এই সুযোগে ছোট একটা বাচ্চা, যে কিনা আসলে ছিল আফ্রিকান, তবে তার ফ্যামিলি অনেক বছর ধরে ইন্ডিয়াতেই বাস করছে, সে লিসাকে একটা লিফলেট দিতে সক্ষম হয়ে যায়। আসলে উইন্ডোর ফাঁক দিয়ে সে তাকে একটা লিফলেট দিয়ে দেয় যেখানে ক্যাসিনো ব্যান করা সম্পর্কে কিছু কথা লেখা ছিল। আর এরপরে ফাইনালি তাদের সবাইকে এখান থেকে সরিয়ে দেওয়া হয় আর রনও চলে আসে অকশনে পার্টিসিপেট করার জন্য। এরপরে যখন অকশন শুরু হয়ে যায়, তখন আমরা দেখতে পারি লিসা এখানে খুবই বোরিং ফিল করছিল। এই জন্য সে চারপাশটা ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। আর ঘুরতে ঘুরতে সে চলে আসে এমন একটা জায়গায় যেখানে রঘু বিভিন্ন মানুষজনকে দা গামা ফ্যামিলি সম্পর্কে বলছিল। আর যখন সে তাদের সবাইকে পেন্টিং দেখানো শুরু করে, তখনই এখানে লিসা চলে আসে। আর তখন রঘু এই ব্যাপারটা নোটিস করে যে দা গামার যেই মেয়ে ছিল, সেই মেয়ের সাথে লিসার চেহারাটা হুবাহু মিলে যাচ্ছে। এই জন্য রঘুর মনে হয় যে হয়তোবা লিসাই দা গামা বংশের উত্তরসূরি হলেও হতে পারে। তবে এতক্ষণে লিসা সেখান থেকে বেরিয়ে চলে আসে আর সেই গিয়ে সেই কালো ছেলেটার সঙ্গে মিট করে। আর তাদের দুজনের মধ্যে খুব শীঘ্রই ভালো ফ্রেন্ডশিপও হয়ে যায়। আর এরপরে তার সাইকেলটা নিয়ে লিসা বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার জন্য। এখানে এই ছেলেটা লিসাকে বারবার করে এইটাই বুঝিয়ে বলার ট্রাই করে যে তোমার বাবা এখানে এসেছে মহলটাকে কিনে এটাকে ভেঙে একটা ক্যাসিনো বানাতে। তবে যেই ভূতটা এই মহলের মধ্যে আছে, সে কোনোভাবে এটাকে ক্যাসিনো বানাতে দিবে না, বরং সে এটাকে তো ভাঙতেই দিবে না। তবে এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে লিসা কিছুই বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল সে হয়তোবা তাকে কোনো গল্প শুনিয়ে ভয় পাওয়ানোর ট্রাই করছে। তবে তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে বারোজের গল্পটা এই গ্রামের প্রত্যেকটা মানুষই জানে। তো এরপরে এই ছেলেটা লিসাকে নিয়ে সোজা চলে আসে মায়া নামের একটা মহিলার সঙ্গে মিট করাতে। আসলে আমরা জানতে পারি মায়ার পূর্বশরীরাই ছিল সেই জাদুকর যারাই কিনা বারোসকে সেই গুপ্তধনের রক্ষক হিসেবে বন্দী করেছিল। আর তখন থেকে এখন পর্যন্ত তারা শুধুমাত্র এইটার জন্যই ওয়েট করছে যে কখন এখানে মহারাজের বংশধররা আসবে আর তাদের হাতে গুপ্তধন বুঝিয়ে দিয়ে তারাও এটার একটা অংশ পেয়ে যাবে। আমরা জানতে পারি যে মায়াও ঠিক এই জিনিসটার জন্যই ওয়েট করছিল। আর যখনই সে লিসার চেহারা দেখতে পারে, তখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি কনফার্ম হয়ে যায় যে লিসাই হচ্ছে গিয়ে মহারাজার উত্তরসূরি। আর এইটা জানার সঙ্গে সঙ্গেই যখনই সে তার সঙ্গে কথা বলতে যায়, তখন লিসা তার এত ভয়ঙ্কর ফেস দেখার পরে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। একটু পরেই মায়ের সঙ্গে মিট করার জন্য রঘু চলে আসে। আর রঘু এসে তাকে বলে যে মহারাজের বংশধর এখানে চলে এসেছে, এখন আমরাও সেই গুপ্তধন থেকে কিছু একটা ভাগ পেয়ে যাব, মানে এই গুপ্তধনটাকে মুক্ত করার এখনই হচ্ছে গিয়ে মোক্ষম সময়। তবে মায়া তাকে বলে যে গুপ্তধনটাকে তো এত সহজে তুমি ফ্রি করতে পারবে না, কারণ এটাকে রক্ষার দায়িত্ব বারোজের উপরে দেওয়া হয়েছে। আর আমার পূর্বপুরুষরাই ছিল সেই সমস্ত জাদুকর যারা কিনা বরোজের মতো একটা ভয়ঙ্কর রাক্ষসকে সেখানে বন্দী করতে পেরেছিল। সেই হিসাবে আমিও গুপ্তধনের একটা ভাগ পেয়ে যাই, কিন্তু গুপ্তধন না সে তোমাকে নিতে দিবে না আমাকে টাচ করতে দিবে, এখানেই তো হচ্ছে কি আসল সমস্যাটা। তবে তখন রঘু তাকে বলে যে বরসকে থামানোর কি অন্য কোনো ওয়ে নেই? তখন সে বলে যে হ্যাঁ, অন্য কোনো ওয়ে তো অবশ্যই আছে, তবে সেই রাস্তাটা খুবই কঠিন একটা রাস্তা। 3 দিন পরেই পূর্ণিমার রাত আসছে, আর সেই রাতেই আমাদেরকে ভয়ঙ্কর কিছু একটা করতে হবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি রন সুজানের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। আর সে বলে যে লিসা আজকাল খুবই বজ্জাত হয়ে গেছে, সে কারো কোনো কথাই শোনে না, তার মনে যেটা আসে সেটাই করার ট্রাই করে, তাকে নিয়ে আমি পুরো বিরক্ত হয়ে গেছি। তবে তখন সুজান তাকে বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলে যে দেখো, একটা মেয়েকে শুধুমাত্র তার মাই কন্ট্রোল করতে পারে, যেহেতু তার মা জীবিত নেই, এই জন্য একজন বাবার চাইতে তোমার তার সাথে একজন মায়ের মতো ব্যবহার করা উচিত, তাহলেই হয়তো তুমি তাকে কন্ট্রোল করতে পারবে। আসলে তখন আমরা জানতে পারি যে লিসার মায়ের মৃত্যুর পরে রন আর লিসাই হয়ে গেছে একে অন্যের ভরসার জায়গা। এই জন্য লিসা যদি কিছু একটা করেও ফেলে, তাহলেও রন তাকে বকাঝকা করতে পারে না, মানে সে তাকে লাই দিয়ে কাঁধে তুলে ফেলেছে। আর তখন আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে রন আসলে লিসাকে এত বেশি ভালোবাসে যে সে তাকে পৃথিবীর সব কিছু দিতে চায়। আর তাছাড়া এই যে মহলটা সে কিনতে এসেছে, এইটাকেও সে লিসার জন্যই কিনতে এসেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি লিসা তার রুমের মধ্যে যখন শুয়েছিল, তখন উইন্ডো দিয়ে সে একটা শব্দ শুনতে পারে। আর যখনই সে উইন্ডো খুলে তাকায়, তখন এখানে সে একটা চকচক করার জিনিস দেখতে পারে, যেটা কিনা আসলে ছিল বরোজের একটু কান্না। আর এই কান্নাটাকে যখন সে ফলো করা শুরু করে, তখন এই কান্নাটা তাকে সেই দিকে নিয়ে যাওয়ার ট্রাই করে যেই রুমের মধ্যে এখন পর্যন্ত বরোজা বন্দী হয়ে আছে। আর আস্তে আস্তে করে এই কান্নাটা তাকে সেই বেসমেন্টের দরজার কাছে নিয়ে আসে, যেটার মধ্যে বরোজা বন্দী হয়ে আছে আর সমস্ত গুপ্তধন যেখানে লুকিয়ে আছে।
এখন লিসা ওই দরজাটার প্রতি আকর্ষিত হয়ে দরজাটাকে খুলে ফেলে। তবে যখনই সে মধ্যে যাওয়ার ট্রাই করে তখনই একটা বিড়াল এখানে লাফ দিয়ে চলে আসে। আর এই বিড়ালটাকে দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে লিসা সেখান থেকে পালিয়ে যায়। তবে যেহেতু সে দরজাটাকে খুলে ফেলেছে এই জন্য ভেতরে থাকা বড়জাও বুঝতে পারে যে দরজাটা খোলা হয়েছে। এই জন্য তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। তার মনে হয় যে হয়তোবা কোনো চোর গুপ্তধন চুরি করার জন্যই এখানে এসেছে। এই জন্য সেই চোরগুলোকে পেটানোর জন্য ফুললি রেডি হয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে যায়। তবে যখন অনেকক্ষণ দাঁড়ানোর পরেও কেউ ভেতরে আসছিল না তখন দরজাটা কে খুললো এই জিনিসটা চেক করার জন্য সে বাইরের দিকে যাওয়ার ট্রাই করে। তবে যখনই সে দরজার কাছে চলে আসে তখন এইবার সারপ্রাইজিংলি তার পায়ে কোনো বেরিয়ে আসে না, আর সে খুবই সুন্দর ওয়েতে দরজা থেকে বাইরে বেরিয়ে চলে আসে। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে বড়জও পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না পৃথিবীর কোনো শক্তিই কেন তাকে আটকাতে পারলো না। প্রত্যেকবারই তো তার পায়ে একটা বেরি চলে আসতো, তবে এইবার কেন আসলো না। এই জন্য সেটা ক্লিয়ারলি বুঝে যায় যে হয়তোবা দা গামা মহারাজ এখানে চলে এসেছে আর সে নিজের হাত দিয়ে দরজাটাকে ওপেন করেছে। এই জন্যই সে ফুললি ফ্রি হয়ে গেছে। এই জন্য সে চারপাশে দা গামা মহারাজকে খোঁজা শুরু করে। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সে দা গামা মহারাজকে কোনো জায়গায় পায় না। আসলে সেই ব্যাপারটা বোঝারই ট্রাই করছিল না যে দা গামা মহারাজের মৃত্যু কয়েকশো বছর আগেই হয়ে গেছে, আর এইবার দরজাটা দা গামা মহারাজ না বরং তার কোনো উত্তরসূরি খুলেছিল। তবে যেহেতু সে তার মহারাজকে পায়নি এই জন্য তার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর খুবই আপসেট হয়ে সে একটা কোনায় বসে মহারাজকে নিয়ে চিন্তাভাবনা শুরু করে। আর এখান থেকেই গল্পটা চলে আসে ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পারি বরজ এবং দা গামা মহারাজের মধ্যে কেমন সম্পর্ক ছিল সেই ব্যাপারগুলো। আসলে বরজের উপরে মহারাজ দা গামা অনেক বেশি বিশ্বাস করত, এই জন্য সবসময় সে তাকে তার কাছাকাছিই রাখতো। আর তাছাড়া যেহেতু এখন তাকে একটা যুদ্ধে অন্য জায়গায় যেতে হচ্ছে এই জন্য সে যাওয়ার আগে এই গুপ্তধনটার দায়িত্ব বরজের উপরেই দিয়ে যায়, যাতে করে সে এটার রক্ষা করার দায়িত্ব নেয়। এখন যখন বরজ মহারাজের কথা চিন্তা করে প্রচণ্ড আপসেট হয়ে এখানে বসেছিল তখনই তার মনে পড়ে যায় মহারাজের মেয়ে ইজাবেলের কথা। আসলে ইজাবেল বরজের জন্য তার নিজের মেয়ের মতোই ছিল, আর ইজাবেলও বরজকে তার বাবার মতোই মনে করত। আর এমন করেই মহারাজের মেয়েকে সে তার নিজের মেয়ের মতো করে বড় করেছিল। আর এখন আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তা করেই সে প্রচণ্ড আপসেট হয়ে মহলের একটা কোনায় বসেছিল। আর তখন এখানে উদু চলে আসে, আর যখন উদু দেখতে পারে সে খুবই আপসেট হয়ে বসে আছে তখন সে তাকে সান্ত্বনা দিয়ে বলার ট্রাই করে যে যারা একবার দুনিয়া ছেড়ে চলে যায় তারা আর কখনো ফেরত আসতে পারে না, তবে তাদের ইচ্ছাগুলো আমাদের মাঝে রয়ে যায়। আমরা চাইলে সেগুলোর মাধ্যমেই তাদের সাথে কমিউনিকেট করতে পারি, আমরা চাইলেই তাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। মহারাজ চাইছিল তার এই গুপ্তধনটা যাতে তার কোনো বংশধর পেয়ে যায়। সো এই জন্য যেহেতু এখন এখানে বংশধর চলে এসেছে তাই তুমি চাইলে তার ইচ্ছা অনুযায়ী বংশধরের হাতেই এই সমস্ত জিনিসগুলোকে সমর্পণ করতে পারো। তার জন্য তোমাকে পরবর্তী 3 দিন পরে যেই পূর্ণিমার রাত আসছে তার আগেই এই কাজটা করতে হবে। আর যদি তোমাকে এমনটা করতে হয় তাহলে তোমাকে এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে, তোমাকে সেই বংশধরকে খুঁজে বের করতেই হবে। আর এগুলো শোনার পরে বড়জাও সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ঠিক আছে, তাহলে আমি মহারাজের এই ইচ্ছাটাকে যেই কোনো ওয়েতে পূরণ করব। আর এইটা বলেই সে মহারাজের বংশধরকে খুঁজে বের করার কাজে লেগে পড়ে। আসলে বড়জাও এই ব্যাপারটা খুব ভালো করে জানতো যে তাকে পৃথিবীর কেউই দেখতে পায় না, তাকে দেখতে পাবে শুধুমাত্র সেই সমস্ত মানুষগুলোই যারা কিনা মহারাজের বংশধর। তবে বড়জাই ব্যাপারটা কি করে জানবে যে কেউ তাকে আদৌ দেখতে পাচ্ছে কি না? এই ব্যাপারটার জন্যই সে একটা বুদ্ধি বের করে। সে মহলের মধ্যে তখন চলে আসে যখন মহলের মধ্যে হাজারো মানুষ ছিল। সে গিয়ে সবার মাঝে ঘোরাফেরা করা শুরু করে। সেইটা খুব ভালো করেই জানতো যে যদি মহলের মধ্যে এই অবস্থায় কেউ তাকে দেখতে পারে তাহলে সে রিয়্যাক্ট অবশ্যই করবে, আর যখনই কেউ রিয়্যাক্ট করবে তখনই সে বুঝে যাবে যে এইটাই হচ্ছে মহারাজের বংশধর। এরপরে বরজ গিয়ে একটা লোককে চেয়ার থেকে নিজে ফেলে দেয়। এখানে সবারই মনে হচ্ছিল যে হয়তোবা তার নিজের ভুলের জন্য এই লোকটা চেয়ার থেকে পড়ে গিয়েছে, তবে আসলে লিসা দেখে ফেলেছিল বরজ ইচ্ছা করে তাকে চেয়ার থেকে ফেলে দিয়েছে। এই জন্য এটা দেখার সঙ্গে সঙ্গে লিসা এই লোকটার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে আর সবাইকে বলা শুরু করে এই লোকটাই তাকে ফেলে দিয়েছে। আর এইটা দেখার পরে তো বরজ এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে লিসাই হচ্ছে গিয়ে রাজার বংশধর। এই জন্য সে এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে লিসাও তাকে ফলো করা শুরু করে পেছন দিয়ে, যাতে করে সে তাকে ধরতে পারে। আর বারবার করে সে সিকিউরিটি গার্ডদেরকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছিল যে ওই যে দেখো ওই লোকটা পালিয়ে যাচ্ছে। তবে তার কথাই কেউ বিশ্বাসই করছিল না, কারণ লিসা ছাড়া বরজকে আর কেউ দেখতেই পারছিল না। তো একটু পরে বরজ গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে আর সেখানে লিসাও এসে তাকে ধমকাধমকি করা শুরু করে। আর তখনই সেখানে রন আর সুজানও চলে আসে আর লিসা তাদের সবাইকে দেখিয়ে বলে যে দেখো এই লোকটাই তখন তাকে চেয়ার থেকে ফেলে দিয়েছিল, আর এখানে এসে কি চুপচাপ করে দাঁড়িয়ে আছে যেন সে ভদ্রলোক। তবে যেহেতু রন আর সুজান কাউকেই এখানে দেখতে পাচ্ছিল না এই জন্য তারা লিসাকে জোর করে টেনে সেখান থেকে নিয়ে যায়। তারা বলে তুমি হয়তোবা কোনো ভ্রমের মধ্যে আসো, সো চলো বাসায় গিয়ে একটু রেস্ট করলে তোমার মাথা ঠিক হয়ে যাবে। তবে আসলে এখানে মাথায় আরেকটা কোয়েশ্চেন চলে আসে যে লিসা তো হচ্ছে গিয়ে দা গামা বংশের উত্তরসূরি, এই জন্য সে বরজকে দেখতে পারছে, কিন্তু রন কেন তার বাবা হওয়া সত্ত্বেও তাকে দেখতে পারছে না? কিন্তু এইটার অ্যান্সার কি সেটা আমি আসলে নিজেও জানি না।
আর তখন এদিকে আমরা মায়াকেও দেখতে পারি যে কিনা রঘুর সঙ্গে মিলে প্ল্যানিং করা শুরু করেছে। তারা দুজনে এই প্ল্যানিং করে যে যদি তারা এই গুপ্তধনটাকে লুট করতে চায় তাহলে তাদেরকে যেই কোনো ওয়েতে বরসকে মারতে হবে, বরসকে মারা ছাড়া তাদের কাছে অন্য কোনো ওয়ে নেই। আর এই কাজটাই তারা কিভাবে করবে সেটা নিয়েই তারা প্ল্যানিং করা শুরু করে। আর তখন এদিকে আমরা লিসা আর সুজানকে দেখতে পারি যারা কিনা সিকিউরিটি গার্ডদের মাধ্যমে সিসিটিভির ফুটেজ এনে এই ব্যাপারটা দেখার ট্রাই করছে যে আসলে লিসা কোন লোকটার কথা বলছে, কোন লোকটার চেয়ার টান দিয়ে সেই লোকটাকে ফেলে দিয়েছিল। তবে এখানে সিসি ক্যামেরার মধ্যেও তারা কাউকেই দেখতে পায় না। এই জন্য লিসার মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে প্রচণ্ড রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর সে সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করে রিল্যাক্স হওয়ার জন্য আসে। তবে তখনই সে বরসকে দেখতে পারে যে কিনা সমুদ্রের মধ্যে একটা বিশাল বড় পাথরের উপরে বসেছিল। আর তখন লিসা তাকে চিৎকার করে করে বলা শুরু করে যে তুমি হয়তোবা কোনো ভয়ঙ্কর জাদুঘর হতে পারো, এই জন্যই কেউ তোমাকে দেখতে পারছে না, তবে তোমার প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, তুমি কি করছো না করছো সব কিন্তু আমি ভালো করে জানি। আর তখনই আমরা দেখতে পারি বরস তার পাওয়ারের মাধ্যমে লিসাকে সমুদ্রের একেবারে মাঝখানে নিয়ে আসে। লিসা যখন দেখতে পারে সে সমুদ্রের মাঝখানে হাঁটছে তখন তো সে পুরোপুরি শক্ট হয়ে যায়। এরপরে বড়দা তাকে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলার ট্রাই করে আর তাকে সমস্ত ব্যাপারগুলো মনে করানোর ট্রাই করে। সে বলে যে আজ থেকে 400 বছর আগে তুমি ছিলে দা গামা বংশের উত্তরসূরি আর এখন পর্যন্ত তুমিই আসো দা গামা বংশের উত্তরসূরি। আর তোমার জন্য একটা গুপ্তধন রাখা হয়েছে, যেই গুপ্তধনটা আমাকে শুধুমাত্র তোমার হাতেই দিতে হবে, যদি আমি অন্য কারো হাতে দিই তাহলে এটা চলবে না। তবে আমরা দেখতে পারি লিসা এগুলোর কিছুই বুঝতে পারছিল না। সে বলে যে 400 বছর আগে এই লোকটা কি আবল তাবল বকছে। তবে আমরা দেখতে পারি তখনই বরস তাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে সোজা সমুদ্রের নিচে চলে আসে, মানে একেবারে পানির নিচে, যেখানে কিনা বারোজের শক্তির সাহায্যে লিসা পানির নিচেও থাকতে পারছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সে আস্তে আস্তে করে বরজের উপরে ভরসাও করা শুরু করে দিয়েছিল। আর বরজ যেহেতু তাকে বারবার করে একই কথা বলছিল এই জন্য লিসারও কিছু কিছু জিনিস মনে আসা শুরু হয়ে যায়। তো এরপরে সেদিন রাতের বেলায় মহলের মধ্যে পার্টি হয় যেখানে কিনা বরজও চলে আসে। এরপর সে সাইডে নিয়ে লিসার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে আর লিসাকে সে তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন লিসা তাকে বলে আমার মা অনেক বছর আগেই মারা গিয়েছে, এখন শুধুমাত্র আমার বাবাই আছে, আমার বাবাই আমাকে বড় করেছে, তবে আমার বাবা আমাকে খুব ভালো করে বুঝতে পারে না। তবে তখন বরজ তাকে বলে যে তাহলে কোনো টেনশনই নেই, যখনই তোমার খেলাধুলা করা বা অন্য কিছুর ইচ্ছা করবে তখন তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। আর এতটুকু বলার পরেই সে তাকে একটা গান গাওয়ার জন্য বলে আর তাকে স্টেজে গান গাওয়ার জন্য সে ওয়াদাও করায়। আর এরপরে লিসা স্টেজে গিয়ে গান গাওয়া শুরু করে আর সবাই তার গানকে অনেক বেশি পছন্দও করছিল। তবে তখনই লিসার তার মায়ের কথা মনে পড়ে যায়, যেই জন্য প্রচণ্ড আপসেট হয়ে সে গান শেষ না করেই মাস পার্টি থেকেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এগুলো দেখার পরে বরজও তাকে ফলো করে তার পেছনে যায় আর তাকে পুরনো ব্যাপারগুলো মনে করানোর জন্য আরও কিছু গল্প বলা শুরু করে। সে বলে যে একটা সময় যুদ্ধের সময় যখন মহারাজের শরীর একটু খারাপ হয়ে গিয়েছিল তখন আমি নিজেই তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে একটা চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। আর সেই চিকিৎসক আর অন্য কেউ ছিল না, সেটা ছিল মায়া নামের একটা মহিলা। আসলে আমরা জানতে পারি বর্তমানের যেই মায়া আছে সে হচ্ছে গিয়ে এই পুরনো মায়ারই একটা পুনর্জন্ম। বরজ তাকে বলে যে আমি মহারাজকে সেখানে দিয়ে আবারও মহলে চলে এসেছিলাম, তবে তখন মহারাজের বলাতে মায়া আমাকে এই গুপ্তধনের রক্ষক বানিয়ে এখানে বন্দি করে দিয়েছিল। আসলে মহারাজ এই কাজটা এই জন্য করেছিল কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে সে এই গুপ্তধনের রক্ষা বেশি দিন আর করতে পারবে না, এই জন্য তার এমন একজন লোকের দরকার ছিল যে কিনা কয়েকশো বছর ধরে এই গুপ্তধনের রক্ষা করতে পারবে। এই জন্যই মায়া আমাকে এখানে বন্দি করেছিল তার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। আসলে যেহেতু মহারাজ আমাকেই অনেক বেশি বিশ্বাস করত এই জন্য এই গুপ্তধনের রক্ষক হিসেবে সে আমাকেই চুজ করেছিল। তবে এর কিছুদিন পরেই মহারাজের মৃত্যু হয়ে গিয়েছিল আর তার পুরো বংশকে বাধ্য হয়েই এখান থেকে অন্য কোথাও চলে যেতে হয়েছিল। আর তখন থেকেই আমি আর কোনো বংশধরকেই খুঁজে পাইনি আর এই গুপ্তধন তারাতে হস্তান্তরও করতে পারিনি। আর এই জন্য কয়েকশো বছর যাবৎ আমি এই বেসমেন্টের গুপ্তধনকে রক্ষা করার জন্য এখানেই বন্দি অবস্থায় পড়ে আছি। যদিও এই গুপ্তধনকে হাতিয়ে নেওয়ার লোভ মায়ার মধ্যেও ছিল, তবে মায়া তখন কিছুই করতে পারেনি। এই জন্য সে 400 বছর পরে আবারও পুনর্জন্ম নিয়েছে। এইবার হয়তোবা সে যেই কোনো ওয়েতে এই গুপ্তধনকে তার আন্ডারে নিয়েই নিবে। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে লিসা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে বলে যে আপনি আমাদের বংশের জন্য কত কিছু করেছেন, কত বড় স্যাক্রিফাইস করেছেন, এখন থেকে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আর এই জন্য বরজ তাকে কাছে ডেকে নিয়ে প্রথমেই তার বাবার সঙ্গে গিয়ে কথাবার্তা বলার জন্য বলে। সে বলে যে তোমার বাবাকে তুমি কনভিন্স করো এই মহলটা কিনে ফেলার জন্য, যাতে করে এইটা তোমাদের আন্ডারেই থাকে। আর এরপরেই আমরা দেখতে পারি লিসা চলে আসে তার বাবা রনের সঙ্গে কথাবার্তা বলতে আর সে তার বাবাকে নিয়ে চলে আসে মহারাজের সেই পেন্টিংটার কাছে। আর এখানে সে পেন্টিংটা দেখিয়ে বলে যে দেখুন মহারাজের মেয়ের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন, তার চেহারা আমার মায়ের চেহারার সাথে কতটা মিলে যায়, আমরাই হয়তোবা তাদের বংশধর হতে পারি। সো এই মহলটা আমাদের কিনে ফেলা উচিত যাতে করে মহলটা আমাদের কাছেই রয়ে যায়, তবে এই মহলটাকে ভেঙে কোনোভাবেই ক্যাসিনো দেওয়া উচিত না। আর যেহেতু তার মেয়ে এত রিকোয়েস্ট করছিল এই জন্য রনও তাকে না করতে পারে না, মানে রনও এটা কিনতে রাজি হয়ে যায়।
তো এর কয়েকদিন পরে ফাইনালি পূর্ণিমার সেই রাত চলে আসে, যেখানে আমরা দেখতে পারি লিসা ভয়ঙ্কর রকমের জাদু করে একটা নকল আত্মা বানায় এবং সেই আত্মাটাকে মহারাজ দাগ আমার চেহারা দিয়ে দেয়। আর সেই আত্মাটাকে অর্ডার দিয়ে দেয় যাতে করে সে লিসাকে ফলো করে তাকে সেই গুপ্তধনের জায়গা পর্যন্ত নিয়ে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন সেই মহলটার জন্য অকশন শুরু হয়ে যায়, তখন লিসা এখানে অকশনে বসে বসে সমস্ত ব্যাপারগুলো দেখছিল। তবে হঠাৎ করেই কি যেন হয়ে যায়, সে আস্তে আস্তে করে উঠে সেই গুপ্তধনের সেই দরজার সামনে চলে আসে আর সেই দরজাটা খুলেও দেয়। আর যখন সেই আত্মাটা এই গুপ্তধনের ঘরের মধ্যে চলে আসে, তখন আমরা দেখতে পারি বরজ অন্য একটা রুমের মধ্যে মহারাজের একটা মূর্তির সামনে ছিল। আর এখানে সে মহারাজকে বলছিল যে মহারাজ, এখন আপনার ইচ্ছাটাকে পূরণ করতে যাচ্ছি, আপনার বংশধরের হাতে আমি এই গুপ্তধন সমর্পণ করতে যাচ্ছি। তবে এতক্ষণে লিসার উপরে অনেকগুলো ভয়ঙ্কর আত্মা এসে আক্রমণ করে দেয়, যেগুলো কিনা সবগুলোই মায়ার বানানো ছিল। লিসা তো প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। তবে তখন শেষ মুহূর্তে বরজ এসে তাকে এখানে সেভ করে আর এক এক করে সমস্ত আত্মাগুলোকে পেটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এরপরে ফাইনালি তার মোকাবেলা হয় মহারাজের আত্মার সঙ্গে। যদিও প্রথমে তার মনে হয়েছিল এটা মহারাজের আসলেই আত্মা, কিন্তু একটু পরে সেটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এইটা আসলে অন্য কারো বানানোই একটা আত্মা, যেটা কিনা একটা ভয়ঙ্কর ম্যাজিক দ্বারা বানানো হয়েছে। এই জন্য সেই আত্মার উপরে আক্রমণ করে দেয় আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে যেহেতু এই আত্মাটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল, এই জন্য সে বরজকে পিটিয়ে পিটিয়ে তার অবস্থা খারাপ করে দেয়। আর একটা পর্যায়ে যখন সে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, তখন শেষ মুহূর্তে লিসা কিছু বুঝে ওঠার আগেই এখান থেকে একটা জাদুর স্টিক নিয়ে সেটার মাধ্যমে আত্মার উপরে আক্রমণ করে দেয়, যেই জন্য সেই আত্মা সেখানেই বশ্য হয়ে যায়। আর যেহেতু আত্মা বশ্য হয়ে গেছে, এই জন্য মায়ারও সেখানে মৃত্যু হয়ে যায়। এরপরে বারোজ লিসাকে এই গুপ্তধনের চাবিটা দিয়ে দেয়। আর এখন যেহেতু বারোজ এবং উদুর কাজ শেষ হয়ে গেছে, এই জন্য তাদের দুজনের আত্মাই আস্তে আস্তে করে গায়েব হয়ে যায়। আর একেবারে ভ্যানিশ হওয়ার আগ মুহূর্তে বারোজ লিসার দিকেই তাকিয়েছিল, মানে সে লিসাকে দেখতে দেখতেই এখান থেকে গায়েব হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে লিসাও অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ এতদিনে তাদের মধ্যে একটা ভালো বন্ডিংও হয়ে গিয়েছিল। আর মুভির একেবারে লাস্টে আমরা দেখতে পারি এখন লিসা অনেকটা বড় হয়ে গেছে আর সে খুবই বড় একজন সিঙ্গারও হয়ে গেছে। তবে একদিন যখন সে স্টেজে পারফর্ম করছিল, তখন তার পারফরমেন্সের শেষে একটা ছেলে আসে যে তাকে এসে সেই গুপ্তধনের চাবিটা দিয়ে চলে যায়। আর এতগুলো বছর পরে যখন লিসা এই চাবিটা দেখতে পারে, তখন সে দ্রুত দৌড়ে যায় সেই ছেলেটাকে ফলো করার জন্য। তবে বাইরে এসে সে দেখতে পারে এখানে বারোজের আত্মার একটা প্রতিচ্ছবি ঘুরছিল আর সেই ছেলেটাও হঠাৎই কোথায় যেন গায়েব হয়ে যায়। মানে আমরা বুঝতে পারি লিসার সঙ্গে এত বছর পরে মিট করার জন্য বারোজ আরও একবার এখানে এসেছিল। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।